আসামের জোরহাট জেলার টিটাবর অঞ্চলের বিখ্যাত কলেজ হল নন্দনাথ সাইকিয়া কলেজ। উচ্চ মাধ্যমিক পাশ করার পর এই কলেজে বিএ অনার্স নিয়ে ভর্তি হয়েছিল বিপ্লবী দাস। বিপ্লবী যে কমিউনিটি থেকে উঠে এসেছিল সেখানে এখনো 100 জন মেয়ের মধ্যে 70 জন মেয়ে হায়ার এডুকেশন অবধি পৌঁছানোর সুযোগ পায় না। হয় তাদের কম বয়সেই বিয়ে হয়ে যায়, আর নয়তো তারা পড়াশুনো ছেড়ে দেয়। সেই জায়গায় দাঁড়িয়ে বিপ্লবীর কলেজে ভর্তি হওয়াটাই ছিল একটা আলাদা সাফল্য। 7ই নভেম্বর 2025 আর 5টা দিনের মতো সেদিনও কলেজে ক্লাস করতে গেছিল বিপ্লবী। প্রত্যক্ষদর্শীদের মতে ওই দিন বিকেল 4:30 নাগাদ যখন কলেজ ছুটি হয় তখন কলেজের গেটের বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল বিপ্লবী। তার পরনে ছিল একটা নীল রঙের সালোয়ার কামিজ। অন্যান্য দিনের মতোই ক্লাসমেটদের সঙ্গে পরবর্তী অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করে একটা অটোতে চেপে বসেছিল বিপ্লবী। তার উদ্দেশ্য ছিল বাড়ি ফেরা, কিন্তু না, সেদিন বিকেল গড়িয়ে সন্ধে পেরিয়ে গেলেও বাড়ি ফিরল না বিপ্লবী। ফলে খুব স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে গেলেন বিপ্লবীর মা ও বাবা। পাড়া পড়শিদের সঙ্গে নিয়ে এদিক ওদিক মেয়ের খোঁজ করলেও কোনো সুরাহা হলো না। এই সার্চ অপারেশনের মধ্যেই এমন একটা নাম উঠে এলো যার উপর সন্দেহ করাটা একটু অস্বাভাবিক। তবে সে কে সেটা একটু পরে বলছি। 7ই নভেম্বর রাত 9টা নাগাদ বিপ্লবীর মা ও বাবা পৌঁছলেন টিটাবর থানায়। সেই সময় থানায় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ লক্ষণ কুমার দাস। বিপ্লবীকে খুঁজে না পাওয়ার খবরে প্রথমেই থানার অফিসাররা ধরে নিলেন সে এলাকার অন্যান্য কম বয়সী মেয়েদের মতো হয়তো নিজের প্রেমিকের সঙ্গে পালিয়েছে। কিন্তু বিপ্লবীর মা বাবা বারংবার অফিসারদের এটাই বোঝানোর চেষ্টা করলেন যে তাদের মেয়ে এমন নয়, সে পড়াশোনায় ভীষণই সিরিয়াস। শেষ অব্দি এফআইআর লজ হলো, কিন্তু ইমিডিয়েট লিডের অভাবে বিষয়টা নিয়ে সেই রাতে আর তেমন কোনো মুভ করলো না পুলিশ। 8ই নভেম্বর সকালবেলা ওই অঞ্চলের লোকেরা অনেকে মিলে জড়ো হলো একটা আশ্রমের সামনে। সেই আশ্রমটি যে চালায় তার নাম জগৎ সিং। কি হয় সেই আশ্রমে? মূলত মানুষের নানান অসুবিধার সমাধান করা হয় মন্ত্রপাঠ এবং হোম যজ্ঞের মাধ্যমে। ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম সার্চ অপারেশন একজনের নাম ভেসে আসছিল, সে আদতে জগৎ সিং। এই জগৎ সিং লোকটা এলাকায় খুবই জনপ্রিয়, কারণ লোকটার কাছে এসে অনেকেই অনেক উপকার পেত। যদিও সবটাই মানুষের অন্ধবিশ্বাস, মানে ওই ঝড়ে বক মরে বুড়ো সন্ন্যাসীর নাম বাড়ে কেস। পাশাপাশি টিটাবর অঞ্চলে একটা দোকানও ছিল এই জগৎ সিং এর। তাই এমন একজন গণ্যমান্য লোককে জিজ্ঞাসাবাদ করতে এলাকার লোকেরা প্রাথমিক পর্যায়ে একটু দ্বিধাবোধ করছিল। কিন্তু বিপ্লবীর কলেজের এক বান্ধবী বিপ্লবীকে এই জগৎ সিং এর সঙ্গেই শেষবার দেখেছিল। লোকজন জড়ো হয়েছে দেখে জগৎ সিং বাইরে এসে স্পষ্ট জানালো, গতকাল আমার সঙ্গে বিপ্লবীর রাস্তায় দেখা হয়েছিল ঠিকই, কিন্তু তারপর সে কোথায় গেছে এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। এবার আপনাদের কি মনে হবে 8 তারিখ সারাদিন পুলিশ কি করছিল? উত্তরে একটা কথাই বলা যায়, কিছুই না। শুধু কয়েকটা রুটিন মাফিক ফোন কল আর কয়েকজন কনস্টেবলকে এলাকায় একটু নজর রাখিস তো বলা ছাড়া টিটাবর থানার পুলিশ 8 তারিখ সারাটা দিন কিছুই করেনি। আর পুলিশের এই নিষ্ক্রিয়তায় খেপিয়ে তুলেছিল সাধারণ মানুষকে। তাই তারা 8 তারিখ রাত্রি থেকেই পথে নেমে বিক্ষোভ দেখানো শুরু করলো। ফলে 9 তারিখ সকালের মধ্যেই সেই বিক্ষোভের আঁচ গিয়ে পৌঁছলো জোরহাটের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শুভ্রজ্যোতি বোরার অফিসে। গোটা বিষয়টার গুরুত্ব বুঝতে পেরে অফিসার বোরা এক মুহূর্ত দেরি না করে ডিপ্লয় করলেন স্পেশাল ইনভেস্টিগেশন টিম। সেই টিমে যেমন পুলিশের গোয়েন্দারা থাকলেন, তেমনি ফরেন্সিক বিশেষজ্ঞ থেকে সাইবার এক্সপার্ট সকলে জুড়ে গেলেন। 9 তারিখ বিকেলের মধ্যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এলো জগৎ সিংকে। কিন্তু তখনও বিপ্লবীর কোনো খোঁজ মেলেনি। তাহলে তারপর পুলিশ কিভাবে জগৎ সিংকে সবকিছু স্বীকার করতে বাধ্য করলো? আর সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে বিপ্লবীর মৃতদেহ উদ্ধারের পর কেন চমকে উঠল পুলিশ? এবার সেটাই জানবো। 9ই নভেম্বর সারা রাত্রি জগৎ সিংকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালালো পুলিশ। এর নেপথ্যে একটাই কারণ, বিকেলবেলা বেশ কিছুক্ষণ ধরে বিপ্লবীর ফোনের লোকেশন এবং জগৎ সিং এর ফোনের লোকেশন একই জায়গায় দেখাচ্ছিল। 9 তারিখে রাতে টিটাবর থানার বাইরে যখন লোকে লোকারণ্য, তখনই থানার প্রিমিসেসে চিন্তিত অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা গেল দুজন মাঝবয়সী লোককে। এদের মধ্যে একজনের নাম জীবন আর একজনের নাম কৃষাণ। সম্পর্কে এরা জগৎ সিং এর ছেলে। হ্যাঁ, জগৎ সিং এর দুটো বড় বড় ছেলেও রয়েছে। এবার 9 তারিখ সারা রাত ধরে পুলিশের করা মানসিক চর্চা সহ্য করতে করতে একসময় বিধ্বস্ত হয়ে পড়ে জগৎ সিং। তাই 10ই নভেম্বর সকালে সেই সিচুয়েশন থেকে বেরোনোর জন্য একটা নতুন নাটক ফাঁদে। সে প্রস্রাব করতে যাওয়ার নাম করে ওয়াশরুমে ঢুকে সেখানে কোনো ধারালো লোহার টুকরো দিয়ে নিজের হাতের শিরা কেটে বসে। কিন্তু পুলিশ স্টেশনের গার্ডদের তৎপরতায় জগৎ সিং এর সেই নাটক দীর্ঘস্থায়ী হয় না। তারা জগৎ সিংকে উদ্ধার করে ওর হাতে ব্যান্ডেজ বেঁধে ওকে নিয়ে সোজা চলে যায় জোরহাট মেডিকেল কলেজে। সেখানে গিয়ে জগৎ সিং এর ট্রিটমেন্ট করিয়েই ওকে আবারও থানায় নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য। তবে এইবার জিজ্ঞাসাবাদের সময় পুলিশ নিজেদের স্পেশাল ট্রিটমেন্টের ডোজটা আর একটু কড়া করে। ফলাফল স্বরূপ 10ই নভেম্বর মধ্যরাতে পুলিশের সামনে অবশেষে জগৎ সিং স্বীকার করে সেই খুন করেছে বিপ্লবীকে। আর তারপরেই 11ই নভেম্বর ভোর 3:30 নাগাদ জগৎ সিং এর মালিকানাধীন একটা দোকানের পিছনে থাকা সেপটিক ট্যাঙ্কের মধ্যে থেকে উদ্ধার হয় বিপ্লবী দাসের অর্ধনগ্ন পচাগলা দেহ। সেই সেপটিক ট্যাঙ্কের উপর থেকেই পুলিশ উদ্ধার করে বিপ্লবীর কলেজ ব্যাগ, একটা নোটসের খাতা, একটা বই
এবং এবার যে জিনিসটার নাম বলবো সেটা রীতিমতো চমকে দিয়েছিল পুলিশকে। ওই সেপটিক ট্যাঙ্কের উপর বিপ্লবীর ব্যাগ থেকে পুলিশ উদ্ধার করে একটা প্রেগা নিউজের কিট। কিন্তু একজন কলেজ স্টুডেন্টের ব্যাগে এই প্রেগন্যান্সি টেস্টের কিট কি করছে, এই প্রশ্নই চমকে দেয় পুলিশকে। প্রাথমিক পর্যায়ে এই বিষয়টা নিয়ে জগৎ সিংকে জিজ্ঞাসাবাদ করা হলে সে কিছু না জানার ভান করে, আর খুনের কারণ জানতে চাইলে জগৎ সিং জানায় বিপ্লবী নাকি তাকে বেশ কিছুদিন ধরে ব্ল্যাকমেল করছিল টাকার জন্য। টাকা না দিলে বিপ্লবী নাকি ধর্ষণের মিথ্যে অভিযোগ আনত জগৎ সিং এর বিরুদ্ধে। তাই সেদিন টাকার কথা বলে বিপ্লবীকে দোকানে ডেকে নিয়ে এসে তাকে গলায় ফাঁস দিয়ে খুন করেছিল জগৎ সিং। পুলিশ ততক্ষণে বিপ্লবী দাসের উদ্ধার হওয়া মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য গুয়াহাটি পাঠিয়ে দিয়েছিল। সেখানেই কনফার্ম করা হয় বিপ্লবীকে গলায় ফাঁস দিয়েই হত্যা করা হয়েছিল। পাশাপাশি মৃতদেহের হাত ও পায়ের কিছু আঘাতের চিহ্ন দেখে বোঝা যায় মারা যাওয়ার আগে বিপ্লবী নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু এই মার্ডার কেসে আসল চমকটা আসে তার কিছুটা বাদে। যখন ময়না তদন্তের ফাইনাল রিপোর্ট আসলে পুলিশ জানতে পারে বিপ্লবী আসলে বেশ কিছু মাসের গর্ভবতী ছিল। অর্থাৎ জগৎ সিং শুধু একজনকে নয়, দুজনকে একসঙ্গে খুন করে ফেলে দিয়েছিল ওই সেপটিক ট্যাঙ্কে। কিন্তু বিপ্লবী গর্ভবতী হওয়ার পিছনে কি সত্যি সত্যি জগৎ সিং দায়ী, নাকি এখানেই লুকিয়ে রয়েছে অন্য কোনো জ্বলন্ত সত্যি? সেটা জানতে হলে আগে বুঝতে হবে জগৎ সিং ও বিপ্লবী একে অপরকে কিভাবে চিনল সেই বিষয়ে। তাহলে চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। জগৎ সিং টিটাবর অঞ্চলের রমরম করে আশ্রম চালানো এক ভণ্ড সাধক, যে নিজের ভণ্ডামি দিয়ে বশ করে রেখেছিল গোটা গ্রামকে। আসলে ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা আজও বিজ্ঞানের থেকে বেশি বিশ্বাস করেন তন্ত্রমন্ত্র এবং জাদু টোনায়। কয়েক কোটি মানুষ আজও বিশ্বাস করেন সাপে কামড়ালে হাসপাতালে না নিয়ে গিয়ে তান্ত্রিক বা গুণিনের কাছে নিয়ে গেলে মুমূর্ষু ব্যক্তিটি হয়তো বেঁচে যাবে। এই করতে গিয়ে বহু লোককে প্রাণও হারাতে হয়। তা সত্ত্বেও লোকের চোখ থেকে অন্ধবিশ্বাসের পর্দা সরে না, আর সেই অন্ধবিশ্বাসের পর্দার আড়ালেই বেড়ে ওঠে জগৎ সিং এর মতো রাক্ষসরা। টিটাবর অঞ্চলের লোকজনের শরীর খারাপ হলে কিংবা তারা বিপদে পড়লে অনেকেই ছুটে যেতেন জগৎ সিং এর কাছে। জগৎ সিং তাদের বিভিন্ন মন্ত্র পড়া জল, ভেষজ ওষুধ এইগুলো দিত। এছাড়াও মাঝে মধ্যেই অমাবস্যা তিথিতে কালো জাদুর কার্যকলাপ চলত জগৎ সিং এর আশ্রমে। হ্যাঁ, নিজের বাড়ির মধ্যেই এই ভণ্ডামির পসরা সাজিয়ে বসেছিল জগৎ সিং। আসলে জগৎ সিং এর ওই মন্ত্র পড়া জল কিংবা ভেষজ ওষুধপত্রের মধ্যে অধিকাংশ সময়তেই মেশানো থাকতো অ্যালোপ্যাথিক ওষুধপত্র। আর জগৎ সিংকে সেই অ্যালোপ্যাথিক ওষুধপত্রের সাপ্লাই দিত এলাকারই এক ফার্মাসিস্ট রেকিবউদ্দিন আহমেদ। এবার সহজ সরল গ্রামের লোকেদের ওই ওষুধগুলোই অন্য উপায়ে খাইয়ে লোক ঠকানোর ব্যবসা ফেঁদে বসেছিল জগৎ সিং। এই জগৎ সিং আর একটা কাজও করত, পরীক্ষার আগে এলাকার ছাত্রছাত্রীদের মন্ত্রপুত পেন দিত। সেই পেন দিয়ে পরীক্ষায় লিখলে নাকি ছাত্রছাত্রীদের রেজাল্ট ভালো হতো। এবার পড়াশোনা নিয়ে সিরিয়াস বিপ্লবী নিজের মাধ্যমিক পরীক্ষার আগে ফলাফল ভালো হওয়ার আশায় ছুটে গেছিল জগৎ সিং এর আশ্রমে। জগৎ সিং এর মন্ত্রপুত পেন দিয়ে সে সবকটা পরীক্ষাও দিয়েছিল। আর তারপর পড়াশোনায় বরাবর ভালো, বিপ্লবীর খুব স্বাভাবিকভাবে রেজাল্টটাও ভালোই হয়েছিল। কিন্তু বিপ্লবী মনে প্রাণে বিশ্বাস করে ফেলেছিল যা হয়েছে তা ওই মন্ত্রপুত পেনগুলোর মাধ্যমেই হয়েছে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, হিউম্যান সাইকোলজি অনুযায়ী আমরা যাকে যত বেশি শ্রদ্ধা করি, যাকে যত বেশি জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভাবি, তাকে ঠিক ততটাই ভয় পাই আমরা। তাই আমরা ভাবি যে মানুষটার হাতে আমাদের সবকিছু ভালো করার ক্ষমতা রয়েছে, সে চাইলে আমাদের ঠিক ততটাই খারাপ করতে পারে। আর এই সাইকোলজিটাই আঁকড়ে বসেছিল বিপ্লবীর মনে। পরীক্ষায় ভালো রেজাল্ট হওয়ার পর থেকেই জগৎ সিং এর একনিষ্ঠ ভক্ত হয়ে উঠেছিল বিপ্লবী। পাশাপাশি সে জগৎ সিংকে তাওজি বা জেঠু বলে সম্বোধন করাও শুরু করেছিল। আর সেই ঘনিষ্ঠতারই সুযোগ নেওয়া শুরু করলো জগৎ সিং। প্রথম আশ্রমে ডেকে বিপ্লবীর ভালো চেয়ে পুজোর নামে শরীরের বিভিন্ন জায়গায় হাত দেওয়া, আর তারপর ধীরে ধীরে সেই মাত্রাটা আরো বাড়িয়ে শারীরিক সম্পর্ক স্থাপন। হ্যাঁ, জগৎ সিং যখন বিপ্লবীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে তখন বিপ্লবী সাবালিকা অবধি হয়নি। এবার আপনাদের মনে হতেই পারে বিপ্লবী কেন কাউকে কিছু বলেনি, কেন সে মুখ বুজেছিল? এর একটাই উত্তর, আতঙ্ক। জগৎ সিং তাকে সরাসরি থ্রেট দিয়েছিল, যদি এই বিষয়ে কেউ কোনোদিন জানতে পারে তবে বিপ্লবী শহর গোটা পরিবারকে কালো জাদুর মাধ্যমে ধ্বংস করে দেবে জগৎ সিং। ফলে আতঙ্কের চোটে বিপ্লবী কারো কাছে মুখ খোলেনি। আর এদিকে সেটা সুযোগ নিয়েই সবার চোখের আড়ালে দিনের পর দিন ওই আশ্রমের মধ্যেই বিপ্লবীর ওপর শারীরিক নির্যাতন চালিয়ে গেছিল জগৎ সিং। কিন্তু সমস্যার সূত্রপাত হলো যখন আচমকা একদিন গর্ভবতী হয়ে পড়ল নাবালিকা বিপ্লবী দাস। তারপর কি হলো? বিপ্লবীর গর্ভবতী হওয়ার খবর শুনে কি তাকে খুন করে বসলো জগৎ সিং, নাকি তার আগে থেকেই সে নানানভাবে চেষ্টা করলো নিজের গা থেকে পাপের দাগ ঝাড়তে? চলুন এবার সেটাই জানার চেষ্টা করি। নাবালিকা বিপ্লবী দাস যতদিনে বুঝতে পারলো সে গর্ভবতী হয়ে পড়েছে, ততদিনে অনেকটা দেরি হয়ে গেছিল। আতঙ্কগ্রস্ত বিপ্লবী পরিবারের কারো সঙ্গে এটা নিয়ে কথা বলার সাহস পেল না, তাই সে প্রথমেই ছুটলো জগৎ সিং এর কাছে। ওদিকে জগৎ সিং এই ভয়ানক খবরটা শোনার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। সে প্রেগনেন্সির খবরটা শুনে বুঝতে পারলো বিষয়টা জানাজানি হয়ে গেলে গোটা গ্রাম তাকে পিটিয়ে মারবে। ফলে নার্ভাস জগৎ সিং এবার শরণাপন্ন হলো নিজের দুই ছেলে, 32 বছর বয়সী জীবন সিং ও 35 বছর বয়সী কৃষাণ সিং এর কাছে। জগতের
বিপ্লবীদের বড় ছেলে কৃষান্ত সিং মূলত টিটাবর অঞ্চলে একটা গ্যারাজ চালাতো, আর ছোট ছেলে জীবন পারিবারিক ওই দোকানটায় বসতো। বাবার কুকীর্তির কথা শুনে দুই ছেলে বুঝতে পারলো বিপ্লবীর কথাটা যদি ওর পরিবারের কেউ ঘুণাক্ষরেও টের পায়, তবে বাবা তো জেলে যাবেই, সাথে ওদের দোকান আর গ্যারাজও আগুনে পুড়িয়ে দেবে জনতা। তাই বাবাকে বাঁচানোর জন্য দুই ছেলেও লেগে পড়লো ষড়যন্ত্রে। প্রথমেই ওরা তিনজন মিলে শরণাপন্ন হলো রেকিবউদ্দিন আহমেদের কাছে। রেকিবউদ্দিন বুদ্ধি দিল ওষুধ খাইয়ে গর্ভপাতের, কিন্তু তারপর যখন গোপনে বিপ্লবী শারীরিক পরীক্ষা করা হলো তখন বোঝা গেল গর্ভপাত করাতে গেলে বিপ্লবীরও প্রাণহানির আশঙ্কা ঘটতে পারে। ব্যাস, জগৎ সিং বুঝতে পারে সে বিরাট ফেঁসে গেছে। এবার বিপ্লবী যাতে এই বিষয়টা নিয়ে কারো কাছে মুখ না খোলে, তাই জগৎ সিং তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ম্যানিপুলেট করা শুরু করে। সে বিপ্লবীকে আশ্বাস দেয় চিন্তা না করতে আসামের কোনো এক বড় তান্ত্রিক বিপ্লবীকে এই বিপদ থেকে মুক্ত করবে, তবে তার জন্য মাসখানেক সময় লাগবে। আতঙ্কগ্রস্ত সহজ সরল বিপ্লবী জগৎ সিং এর এই কথায় বিশ্বাস করে নেয়। তাই সে জগৎ সিং এর কথা মতো বাড়িতে কলেজে সর্বত্র স্বাভাবিক আচরণ করতে থাকে। এদিকে ততদিনে জগৎ সিংরা ছোকে বসে একটা সম্পূর্ণ অন্য প্ল্যান। কি সেই প্ল্যান, এবার সেটাই বলবো। 7ই নভেম্বর বিকেলে বিপ্লবী যখন কলেজ থেকে বেরিয়ে অটো ধরে, তার কিছুটা বাদে সে গিয়ে নামে টিটাবর অঞ্চলের বাজার এলাকায়। ওখানে তার সঙ্গে দেখা করে জগৎ সিং, আর ওকে বলে দোকানে গিয়ে অপেক্ষা করতে। ঠিক এই সময় বিপ্লবীর এক বান্ধবী জগৎ সিং ও বিপ্লবীকে একসঙ্গে দেখে ফেলে। মূলত এই বান্ধবীর বয়ানের উপর ভিত্তি করেই ইনভেস্টিগেশন শুরু করে পুলিশ। বিপ্লবী দোকানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই দোকানে ঢোকে জগৎ সিং, আর তারপর কথা বলতে বলতে আচমকায় বিপ্লবীর উপর ঝাঁপিয়ে পড়ে সে। জগৎ নিজের সঙ্গে করে একটা ওড়না এনেছিল, সেই ওড়নাটাই বিপ্লবীর গলায় পেঁচিয়ে ধরে সে, আর তারপর বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি করে নিজেকে বাঁচানোর চেষ্টা করার পর অবশেষে আর লড়াই করতে না পেরে প্রাণ হারায় বিপ্লবী এবং তার গর্ভে থাকা সন্তান। আর এই পুরো সময়টায় দোকানের ডালা নামিয়ে বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল জীবন ও কৃষাণ। জগৎ সিং এর মূলত প্ল্যান ছিল বিপ্লবীকে খুন করে 7ই নভেম্বর সন্ধ্যায় ওই দোকানেই ফেলে রেখে যাওয়া, আর তারপর সুযোগ বুঝে রাত্রিবেলা দোকানে ফিরে এসে দোকান থেকে বিপ্লবীর ডেড বডিটা অন্যত্র কোথাও ফেলে দিয়ে আসা, এবং সেই ডেড বডির পাশেই প্রেগা নিউজের ওই কিটটা ফেলে আসা, যাতে পুলিশের মনে হয় বিপ্লবীর কোনো কম বয়সী প্রেমিক বিপ্লবী গর্ভবতী হয়ে পড়ার কারণে গোটা ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু 7ই নভেম্বর সন্ধ্যে থেকেই গোটা টিটাবর অঞ্চলে এমন হুলস্থুল পড়ে যায় যে জগৎ সিংরা ওই দোকানের মধ্যে থেকে বিপ্লবী ডেড বডি বের করে আনার সাহস পায় না। আর পরের দিন অর্থাৎ 8 তারিখ সকাল থেকে তো পরিস্থিতি একদম অন্য পর্যায়ে পৌঁছে যায়। তাই তখন জগৎ সিংরা বাধ্য হয়ে ওদের দোকানের সেপটিক ট্যাঙ্কের ভিতরেই ফেলে দেয় গর্ভবতী বিপ্লবীর নিথর দেহটাকে, আর পুলিশকে বিভ্রান্ত করার জন্য ওখানেই ফেলে রাখে বিপ্লবীর ব্যাগ ও প্রেগা নিউজের কিটটা। আর তারপর ঠিক কি কি হয়েছিল সেটা তো এতক্ষণে আপনারা জেনেই গেছেন। কিন্তু জগৎ সিং এর এই স্বীকারোক্তির ফলে কেন সাসপেন্ড হতে হলো টিটাবর থানার অফিসার ইনচার্জকে, আর জগৎ সিং রাই বা কি শাস্তি পেল, এবার সেটাই জানবো। গর্ভবতী বিপ্লবী দাসের মৃতদেহ উদ্ধার এবং জগৎ সিং এর স্বীকারোক্তির পরেই ঝড় ওঠে গোটা আসাম জুড়ে। মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র তোলপাড় হয়ে যায় এই একটাই খবরে। শুরু হয় মোমবাতি মিছিল, প্রতিবাদী জমায়েত, এমনকি নন্দনাথ সাইকিয়া কলেজের ছাত্রছাত্রীরা পর্যন্ত হাতে কালো রিবন বেঁধে পথে নামে প্রতিবাদে সামিল হতে। সেখানেই একটা প্ল্যাকার্ডে লেখা থাকে, বিপ্লবীজ ড্রিমস ড্রাউন্ড ইন সুয়েজ বাট হার স্পিরিট রাইজেস এগেইনস্ট সাইলেন্স। অর্থাৎ বিপ্লবীর স্বপ্নগুলো নর্দমার জলে ডুবে গেলেও বিপ্লবীর আত্মা নীরবতার বিরুদ্ধে গর্জে উঠবে। জোরহাটের এই ঘটনা অনেকেরই 2018 সালের কামরূপ যোগাশ্রম স্ক্যান্ডালের স্মৃতি উস্কে দিয়েছে। ইতিমধ্যেই পস্কো আইনের সেকশন 5 ও 6 ধারায় কেস করা হয়েছে জগৎ সিং এর নামে। পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার 103 ধারাতেও কেস করা হয়েছে জগৎ সিং সহ বাকিদের নামে। ওই সেপটিক ট্যাঙ্ক থেকে যে ডিএনএ স্যাম্পল উদ্ধার হয়েছে তা মৃতা বিপ্লবী দাসের সোয়াব টেস্টের স্যাম্পলের সঙ্গে ম্যাচ করেছে। পাশাপাশি ফরেন্সিক বিশেষজ্ঞরা ওই দোকান থেকে পোশাকের যে ফাইবার উদ্ধার করেছিলেন সেটাও বিপ্লবী দাসের পোশাকের সঙ্গে ম্যাচ করে গেছে। জোরহাট ডিস্ট্রিক্ট কোর্ট নভেম্বরের 12 তারিখ জগৎ সিং, রেকিবউদ্দিন আহমেদ, জীবন সিং ও কৃষাণ সিংকে 14 দিনের পুলিশি হেফাজতের আদেশ দিয়েছেন। তবে ডিসেম্বর মাসে ইতিমধ্যেই এই কেস পস্কো আদালতে পৌঁছে গেছে। এই কেসে প্রাথমিক পর্যায়ে পুলিশের নিষ্ক্রিয়তা এবং মৃতা বিপ্লবী দাসের পরিবারকে স্লাট শেমিং করার অপরাধে ইতিমধ্যেই টিটাবর থানার অফিসার ইনচার্জ লক্ষণ কুমার দাসকে সাসপেন্ড করা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মৃতা বিপ্লবী দাসের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন। ডিএসপি বোরা মিডিয়াকে প্রেস ব্রিফিং দেওয়ার সময় জানিয়েছেন 90 দিনের মধ্যে এই কেসের চার্জশিট পেশ করা হবে এবং পুলিশ চেষ্টা করবে গোটা বিচার প্রক্রিয়াটিকে ফার্স্ট ট্র্যাক পদ্ধতিতে কমপ্লিট করার। কিন্তু কোনো একটা ঘটনা ঘটার পরেই কেন প্রশাসনের টনক নড়ে বলতে পারেন? কেন আজও মানুষ শিক্ষার আলোর স্বাদ পেয়েও অন্ধবিশ্বাসের অন্ধকারে ডুবে থাকতে পছন্দ করে? ভিডিওর অন্তিম পর্যায়ে কথা বলবো সেই নিয়েই।
আসাম ট্রিবিউনের রিপোর্ট বলছে এই বছর শুরুর মাত্র 2 মাসের মধ্যেই আসামে 121 জন মহিলাকে ধর্ষিতা হতে হয়েছে। এই রিপোর্টেই একটা জায়গায় উল্লেখ করা আছে 2024 সালে আসামে 1019 খানা ধর্ষণের ঘটনা ঘটেছে এবং কয়েক হাজার মেয়ে রীতিমতো নিরুদ্দেশ। কিন্তু তার মধ্যে 70% ক্ষেত্রেই পুলিশের দেরিতে এফআইআর লেখা কিংবা স্লাট শেমিং এর চক্করে কেসগুলো পড়ে রয়েছে ঠান্ডা ঘরে। অন্যদিকে ক্রমেই আসামের বুকে এই ভণ্ড বাবাদের রমরমা ক্যান্সারের মতো বেড়ে চলেছে। আসলে মানুষদের দুর্বল জায়গাগুলোতে আঘাত করে তাদের বিশ্বাস অর্জন করাই এমন ভণ্ড বাবাদের কাজ। পশ্চিমবঙ্গেও কিন্তু এমন ভণ্ড বাবা মায়েদের কমতি নেই। লোককে ভয় দেখিয়ে তাদের চোখে কুসংস্কারের পর্দা চাপিয়েই সংসার চলে এইসব ভণ্ডদের। তাই ভীষণ সাবধান। এমনিতেই চারদিকে যা পরিস্থিতি তাতে আমরা সবাই কম বেশি মানসিকভাবে দুর্বল। সবার জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে, সবারই জীবনে কোনো না কোনো দুর্বলতা রয়েছে। খেয়াল রাখবেন এই ধরনের ভণ্ড লোকগুলো যেন সেই দুর্বলতার সুযোগ নিয়ে রাক্ষসে পরিণত হতে না পারে। শুরুতেই রাক্ষসদের বধ করুন, আর নয়তো যত দ্রুত সম্ভব পুলিশের সহায়তা নিন। কারণ রাক্ষসদের বাড়তে দেওয়ার ফলাফল হলো বিপ্লবী দাসের ওই চরম পরিণতি। মাত্র 18 বছর 2 মাস বয়সেই পৃথিবী থেকে বিদায় নিতে হলো বিপ্লবীকে। তাই আবারও বলছি, অন্ধবিশ্বাস কিংবা কুসংস্কারের শিকার হবেন না। যুক্তি দিয়ে ভাবুন আর বিজ্ঞান দিয়ে বিচার করুন। ভূত, প্রেত, কালা জাদু আর তন্ত্রমন্ত্র এসব ইউটিউব ভিডিও আর পডকাস্ট অবধি ঠিক আছে, ব্যক্তিগত জীবনে এসবে বিশ্বাস না রাখাই ভালো। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন। নমস্কার।